আজকের লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম গ্যাসের আচরণ অধ্যায়টি, তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার। এটা হচ্ছে তার সেকেন্ড ভিডিও, সেকেন্ড লেকচার। আগের লেকচারে আমরা অলরেডি আলোচনা করেছি গ্যাসের আয়তন সম্বন্ধে, এবং আজকের লেকচার টপিক হবে আমাদের গ্যাসের চাপ সম্বন্ধে। কারণ আমি এর আগের লেকচারে এটা বলেছি যে যদি এই গ্যাসের বিহেভিয়ার বা গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটাতে আমরা গ্যাস সম্বন্ধে খুব বিস্তারিতভাবে এবং সুন্দরভাবে জানবো গ্যাস সম্বন্ধে। ওকে, তো সেই গ্যাস সম্বন্ধে, গ্যাসের বিহেভিয়ার বা আচরণ সম্বন্ধে জানতে হলে আমাদের গ্যাসের চাপ এবং আয়তন সম্বন্ধে প্রথমে জানতে হবে। তাই গ্যাসের আয়তন সম্বন্ধে এর আগের লেকচারে বলেছি, আর আজকেরটা হচ্ছে গ্যাসের চাপ সম্বন্ধে। তো গ্যাসের আয়তন সম্বন্ধে লেকচারটি যারা করনি তাদের জন্য ছোট্ট করে বলে দিই যে গ্যাসের এই যে আয়তন, এটা আগের লেকচার হলো। তো এই আয়তন মানে কি? গ্যাসের আয়তন বলতে আমরা পাত্রের আয়তনকে বুঝি। কোন পাত্রের আয়তন? না, গ্যাসকে আমরা যে পাত্রে রাখবো, গ্যাসকে আমরা যে পাত্রে রেখেছি সেই পাত্রের যে আয়তন সেটাই হবে গ্যাসের আয়তন। এই কথাটি মনে রাখবে, গ্যাসের আয়তন পাত্রের আয়তন, মানে যে পাত্রে আমরা গ্যাসটা রেখেছি সেই পাত্রের যে আয়তনটা সেটাই হবে সেই গ্যাসের আয়তন। বুঝলে? এই কনসেপ্টটা আমরা আগের লেকচারে জেনেছি। আর আজকের লেকচারে আমাদের টপিক হবে না গ্যাসের চাপ সম্বন্ধে, কিভাবে গ্যাস চাপ প্রয়োগ করে, বা গ্যাসের ক্ষেত্রে যে চাপের যে কনসেপ্ট সেটা সুন্দরভাবে ভেতর থেকে তোমরা বুঝতে পারবে আজকের লেকচারটা ভালো করে টোটালটা দেখলে। ওকে, তো চলো তাহলে এক এক করে আমরা আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করি। তো এই অংশটা আমাদের হয়ে গেছে। আজকের টপিক হচ্ছে গ্যাসের চাপ। ওকে, গ্যাসের চাপ, কঠিন, তরল আর গ্যাস তিনটা পদার্থ আমরা জানি। তার মধ্যে আমরা গ্যাস সম্বন্ধে এই চ্যাপ্টারটাতে পুরোটা পড়ছি। তো আগেরটাই তোমরা আয়তন সম্বন্ধে ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে, এখনও বলে দিলাম আয়তন সম্বন্ধে। এই যে চাপ, যদি গ্যাসের চাপ সম্বন্ধে আমরা জানতে চাই না, তো প্রথম আমাদের আগে জানতে হবে চাপ কী। চাপ কী সেটা জানবো, তবে আমরা গ্যাসের চাপ সম্বন্ধে পড়বো। তো চাপ কী? তোমাদের ক্লাসে অনেক সময় এরকম হয়ে থাকে যে টিচার জিজ্ঞেস করছে যে চাপ কী, তখন তোমাদের কাছে সেরকম একটা প্রপার কোনো অ্যান্সার থাকে না যে চাপ কী, কীভাবে আমি চাপটাকে এক্সপ্লেন করব, সংজ্ঞায়িত করব। তো চাপটাকে বলার জন্য খুব সহজভাবে একটা লাইন মনে রাখবে। একটা লাইন, কী লাইন? না, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এটা খুব সহজভাবে আমরা চাপকে পরিভাষিত করতে পারি। কি, আমি লিখে দিচ্ছি। আমরা প্রথমে জানবো চাপ সম্বন্ধে। চাপের ইংরেজি হচ্ছে প্রেসার। তো চাপের সংজ্ঞাটা আমি তোমাদের কি বললাম, আমি ছোট করে লিখছি এটা। হ্যাঁ, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে আচ্ছা, এটা আমি লিখছি না। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। চাপ মানে কি? চাপ মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। ছবি এঁকে বোঝাই, তাহলে ধারণাটি ক্লিয়ার হবে। ধরে নাও এটা কোনো একটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে একটা জায়গা, সারফেস। যেমন আমার হাতের উপরটা একটা সারফেস, তো এর উপর যেমন লম্বভাবে যদি আমরা একটা বল প্রয়োগ করছি, সেরকম কনসেপ্টটা। এইটা হচ্ছে একটা সারফেস, তারপর আমরা এভাবে একটা লম্বভাবে একটা বল প্রয়োগ করব। ঠিক আছে, একটা সারফেস, ক্ষেত্রফল, তারপর আমরা লম্বভাবে বল প্রয়োগ করছি। তো যখনই মানে কি, বল আর প্রেসার মানে চাপ একই জিনিস, কিন্তু কখন মানে ব্যাপারটা কি, যখন একটা বলকে আমরা কোনো ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রয়োগ করব না, তখন সেই বলটাকেই চাপ বলে। ওইটাই আমি লিখেছি, মানে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, উপর লম্বভাবে প্রয়োগ করা হচ্ছে, সেই বলটাকে আমরা বলি চাপ। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি, সেটাই হচ্ছে সংজ্ঞা। আবার এটা সমীকরণের আকারে লিখলে কেমন হবে, চলো লিখে দিই। চাপ সমান হবে বল বাই ক্ষেত্রফল। বলো, এটা কি আমি ঠিক লিখলাম? তোমরা অনেকেই চাপকে এইভাবে লিখে থাকো,
চাপ সমান বল বাই ক্ষেত্রফল, কিন্তু আদৌ কি এটা সঠিক? এখানে একটা ভুল রয়েছে। কি ভুল? না, বলটাকে আমরা শুধু বল লিখলে চলবে না, সেটা কিন্তু ভুল। আমি তোমাদের কি বললাম, লম্বভাবে প্রযুক্ত বল, বলটা সবসময় লম্বভাবে প্রযুক্ত হতে হবে, সেটাকে আমরা চাপ বলতে পারবো। তাই বলটা এখানে শুধু বল হবে না, এখানে লম্বভাবে প্রযুক্ত বল হবে। ঠিক আছে, এইটা হচ্ছে চাপের সমীকরণ। এটা ঠিক, বল বাই ক্ষেত্রফলটার মধ্যে ভুল রয়েছে কিছুটা। এমনিতে আমরা ওটাকে করতে পারি, বাট কিন্তু একটু ভুল, যে ওটাকে যদি আমরা লিখি শুধু বল তাহলে সেটা ভুল। ঠিক, তাহলে চাপ সমান হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। সারফেসটা যদি এরকম হয় তাহলে বলটা এরকম হলে সেটাকে আমরা চাপ বলবো। আবার সারফেসগুলো ঠিক এরকমও হতে পারে। ধরে নাও এদিকে একটা সারফেস রয়েছে, তুমি বললে ওই সারফেসটা নিচে ছিল, তাহলে আমরা ধরে নিচ্ছি সারফেসটা একটা এদিকে একটা সারফেস রয়েছে, বা এদিকে একটা সারফেস রয়েছে, নিচ দিকে একটা সারফেস রয়েছে, উপরের দিকে একটা সারফেস রয়েছে। তো তাহলে কখন আমরা বলবো সেটাকে চাপ বলবো? যখন আমরা ধরো এই সারফেসের উপর এইভাবে বলটা প্রয়োগ হবে, তখন সেটাকে আমরা বলবো চাপ। ঠিক, এই যে সারফেস, এটার উপর এইভাবে বলটা প্রয়োগ হবে, এই সারফেসের উপর এইভাবে বলটা প্রয়োগ হবে, আর এই সারফেসের উপর এইভাবে বলটা প্রয়োগ হবে। তীর চিহ্নগুলো ভালো করে দেখো, এটা একটা সারফেস বা ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলের সাথে সর্বদা লম্বভাবে হবে। যেমনভাবে এটা দেখো, এর সাথে লম্ব আঁকলাম, এটা হচ্ছে এর প্লেন, এটা লম্ব, লম্ব বরাবর বলটা প্রয়োগ হচ্ছে, সেটাকে বলছি আমরা চাপ। ঠিক এইভাবে একটা ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আশা করি বোঝাতে পেরেছি। তো এই যে চাপের কনসেপ্ট, সেটা আমাদের এখানে ক্লিয়ার হলো। চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। কিন্তু আমাদের জানার বিষয় তো হচ্ছে গ্যাসের চাপ। তো গ্যাসের চাপ সম্বন্ধে জানতে হলে চাপ সম্বন্ধে জানতে হবে, চাপ সম্বন্ধে জেনে গেলাম। এরপর গ্যাসের চাপের কনসেপ্টে আমরা যাই। গ্যাসের চাপ, ওকে, এইটাকে আমি এটা অন্যভাবে লিখতে পারি যে চাপ, চাপকে আমরা ইংরেজিতে কি বলি, প্রেসার। প্রেসার মানে হচ্ছে পি সমান লম্ব হবে প্রযুক্ত বল, সেটাকে আমরা লিখলাম এফ দিয়ে। এখানে লম্ব হবে ওটাকে ইনক্লুড করছি না, শুধু আমি ডাইরেক্ট লিখছি এফ দিয়ে, আর ক্ষেত্রফলটাকে এ দিয়ে লিখছি, পি ইকুয়াল টু এফ বাই এ। কিন্তু এই বলটা সবসময় লম্ব হবে প্রযুক্ত বল, আমরা লেখার ক্ষেত্রে আমি এরকম লিখলাম। ঠিক, এটা আমাদের একটু পরে কাজে লাগবে কনসেপ্টটা, সেই জন্য ওটাকে কোনায় লিখে রাখলাম। এরপর কি, এখানে যেটা বোঝাবার জন্য ছবিটা আঁকলাম সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটাকে এবার মিটিয়ে দিচ্ছি। এরপর আমরা যখন গ্যাসের চাপ সম্বন্ধে পড়বো, তাহলে আমাদেরকে গ্যাস নিতে হবে। এবার গ্যাসকে রাখার জন্য আমাদের একটা কন্টেনার চাই, মানে একটা জায়গা। তো এই হচ্ছে আমাদের একটা জায়গা, যার মধ্যে আমরা গ্যাস নিয়েছি। এর হচ্ছে গ্যাসের অণুগুলি। গ্যাস অসংখ্য অণু দিয়ে, ছোট ছোট অণু দিয়ে গঠিত হয়, তৈরি হয়। এইভাবে আমরা গ্যাসকে দেখাই। গ্যাসের মধ্যে অসংখ্য ছোট্ট 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 একেবারে ছোট ছোট অণু রয়েছে, যেগুলোকে আমরা মানে খালি চোখে সাধারণত দেখতেও পাবো না। সেরকমই যেমন ধূপের যে ধোঁয়াটা থাকে তার মধ্যে ছোট ছোট কণা থাকে, দেখবে। তো এই হচ্ছে যে আমাদের একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে এটা হচ্ছে গ্যাসের অণু। এটা হচ্ছে গ্যাসের অণু। ঠিক, এই পাত্রের মধ্যে যে গ্যাসের অণুগুলো রয়েছে না, ওরা কেমনভাবে থাকে সেটা তোমাদেরকে এবার মানে তোমরা শোনো, জানতে হবে আমাদের। একটা পাত্র রয়েছে, পাত্রের মধ্যে গ্যাস রয়েছে, গ্যাস ছোট ছোট অণু দিয়ে গঠিত, এবং গ্যাসের অণুগুলি কেমনভাবে থাকে জানো? এই গ্যাসের যে অণুগুলো রয়েছে না, সেই অণুগুলি এলোমেলোভাবে পুরো ছোটাছুটি করে। যেমন কেউ যদি মানে চোখে দেখতে পায় না এরকম কেউ, তার কী হবে, সে যদি একটা রুম আছে ধরে নাও, বা আমরা বলতে রুমটা মানে অন্ধকার, পুরো লাইট নেই সেখানে, আর সেখানে অনেকগুলো লোক আছে, খুব খালি জায়গা একেবারে কম আছে। সেরকম একটা রুম, অনেকজন আছে, খালি জায়গা একেবারে কম, আর রুমটা অন্ধকার। আর যদি লোকগুলো পুরো ছোটাছুটি করে, তাহলে কি ঘটনা ঘটবে? ঠিক সেরকমই একটা ঘটনা গ্যাসের ক্ষেত্রে ঘটে। না, একটা কন্টেনার রয়েছে, একটা পাত্র রয়েছে, তার মধ্যে গ্যাসের অণুগুলি রয়েছে, পাত্রটা পুরো বন্ধ রয়েছে, আবদ্ধ আছে, আর এই যে গ্যাসের অণুগুলি রয়েছে এগুলো এলোমেলোভাবে ছোটাছুটি করে এদিক সেদিকে।
কোনো ডাইরেকশন নেই, কোনো গ্যাসের অণু এদিকে যাবে, কোনো গ্যাসের অণু এদিকে যাবে, কোনোটা এদিকে যাবে, কোনোটা আবার এদিকে, কোনোটা উপরে, কোনোটা সাইডে। তো এইভাবে গ্যাসের অণুগুলি মানে ঘোরাঘুরি করতে থাকে এলোমেলোভাবে। ওই জন্যই আমি বললাম যে একটা অন্ধকার ঘর, তার মধ্যে অনেকগুলো লোক আছে, খালি জায়গা একেবারেই কম, আর লোকগুলো ছোটাছুটি করছে, সেরকম একটা অবস্থা থাকে এই পাত্রের মধ্যে। ওই তো ঘটনাটা কি ঘটছে সেটাকে আমি এদিকে লিখি এক এক করে, তারপর সেটাকে আমরা স্টেপ স্টেপে বুঝবো যে এরপর কি ঘটনা ঘটে। তো আমরা কি দেখলাম যে গ্যাসের অণুগুলি এলোমেলোভাবে ছোটাছুটি করে। ঘুরে বেড়ায়। যখনই এরা এলোমেলোভাবে ঘুরে বেড়ায় তখনই কি ঘটে জানো, যদি একটা অন্ধকার ঘর থাকে আর লোকগুলো এইভাবে ছোটাছুটি করে, তো তাহলে কি ঘটবে না, একে অপরের সাথে ওদের ধাক্কা হবে পুরো, এর সাথে ওর ধাক্কা, ওর সাথে এর ধাক্কা, এর সাথে ওর ধাক্কা, পুরো এরকম ধাক্কা চলতে থাকবে। আর কি হবে, সাথে সাথে নিজেদের সাথেও ধাক্কা হবে, আবার দেওয়ালের সাথেও ধাক্কা পাবে। যদি আমরা দেখি, আমি যদি চোখ বন্ধ করে হয়ে চলি, হঠাৎ করে ছুটবো, যে দেয়ালের সাথে আমার ধাক্কা হয়ে যাবে। তো সেরকম লোকগুলোরও দেয়ালের সাথে ধাক্কা হয়, আর অণুগুলোরও দেয়ালের সাথে ধাক্কা হয়। এই যে অণুগুলো রয়েছে একে অপরের সাথে ধাক্কা হবে, এদের সাথে কেউ অণুগুলো যখন ছোটাছুটি করে না, দেওয়ালের সাথে ওদের ধাক্কা হয়। যেমন এইখানের অণুটা দেখো, এই গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা হবে, এখানের অণুটি দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা হবে। তো ওই জিনিসটি ঘটে যখন এলোমেলোভাবে ছোটাছুটি করে, তখন তাদের একে অপরের সাথে ধাক্কা হয়, সাথে দেওয়ালের সাথেও ধাক্কা হয়। তাহলে ধাক্কাটা দু ধরনের হচ্ছে, একটা নিজেদের সাথে আর একটা দেওয়ালের সাথে, ঠিক? তো সেইটাই। নিজেদের মধ্যে এবং দেওয়ালের সাথে, পাত্রের দেওয়ালের সাথে তোমরা লিখতে পারো ঠিক। তাহলে গ্যাসের অণুগুলি এলোমেলোভাবে ঘুরে বেড়ায়, তার ফলে কি ঘটে না, নিজেদের মধ্যে এবং দেওয়ালের সাথে ধাক্কা হয়, দু ধরনের ধাক্কা বললাম, ঠিক? এবার যখন এই ধাক্কাটা হয় না, তখন কি ঘটে জানো, এই যে গ্যাসের অণুগুলি যখনই পাত্রের দেওয়ালের সাথে ধাক্কা খাবে, তখন কি হয় না, গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের উপর একটা বল প্রয়োগ করে। বুঝলে কি প্রয়োগ করে না, গ্যাসের অণুগুলি এলোমেলোভাবে ঘুরে বেড়ায়, যখন পাত্রের দেওয়ালে ধাক্কা দেয় তখন গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের উপর একটা বল প্রয়োগ করে লম্বভাবে, ঠিক? পাত্রের দেওয়ালের উপর একটা লম্বভাবে বল প্রয়োগ করে গ্যাসের অণুগুলি। পাত্রের দেওয়ালের সাথে ধাক্কা হলে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের উপর লম্বভাবে বল প্রয়োগ করে। এই হচ্ছে ঘটনা। তো প্রথমে কি এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, ফলে নিজেদের মধ্যে এবং দেওয়ালের সাথে ধাক্কা হচ্ছে, ঠিক? এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, ফলে কি নিজেদের মধ্যে আর দেওয়ালের সাথে ধাক্কা হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের উপর লম্বভাবে বল প্রয়োগ করে। আর তোমাদের একটু আগে আমি চাপের সংজ্ঞায় কি বললাম, যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলই হচ্ছে আমাদের চাপ। আর এখানে পাত্রের দেওয়ালটা হচ্ছে সেই ক্ষেত্রফল, এবং তার উপর গ্যাসের অণুগুলি লম্বভাবে বল প্রয়োগ করছে। আর তাই এই লম্বভাবে প্রয়োগ করা বল, এই লম্বভাবে প্রয়োগ করা বল হচ্ছে চাপ, ঠিক? কিন্তু এই চাপটা প্রয়োগ করছে কে? গ্যাসের অণুগুলি। তাই এই চাপটাকে আমরা শুধু চাপ বলবো না, এটাই হচ্ছে গ্যাসের চাপ, কারণ গ্যাস এই চাপটা প্রয়োগ করছে কোথায় না, পাত্রের দেওয়ালের উপর।
এটাই হচ্ছে আমাদের গ্যাসের চাপ। এই হচ্ছে তোমাদের গ্যাসের চাপের কনসেপ্ট। এইভাবে যখনই আমরা গ্যাসকে কোনো পাত্রে রাখবো, তখন সেই গ্যাস পাত্রের দেওয়ালের উপর এইভাবে একটা বল প্রয়োগ করে বা চাপ প্রয়োগ করে আমরা বলতে পারি, ঠিক। তো এই যে ঘটনাটি ঘটে এখানে, পরপর আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এলোমেলোভাবে ঘুরে বেড়ায়, ফলে নিজেদের আর পাত্রের দেওয়ালে ধাক্কা হয়, ফলে এই যে ধাক্কা হয় তখন গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের উপর লম্বভাবে একটা বল প্রয়োগ করে, আর সেটাই হচ্ছে আমাদের চাপ, ঠিক। চাপ কি? গ্যাসের চাপ, ঠিক। এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে এদূর? ভালো করে দেখে নাও এবং বুঝে নাও, ওকে। এরপর আমরা একটু তোমাদের হালকা করে বলে দেবো যে এই বলটা কিভাবে তৈরি হয়, মানে বলের সৃষ্টি হওয়ার কনসেপ্টটা কী, সেই কনসেপ্টটা তোমাদের বলবো। এটা সাধারণত অনেকেই জানে না, মানে বুঝতে পারছো, এই কনসেপ্টটা সাধারণত কারোই জানা থাকে না সেরকমভাবে। তো সেই কনসেপ্টটা আমি তোমাদের এভাবে বলে দিচ্ছি যে বলটা কিভাবে তৈরি হয়। এখানে কনসেপ্টটা সেই ভরবেগের কনসেপ্ট, সেই ভরবেগের কনসেপ্ট থেকে আমরা এই বলের কনসেপ্টটা আনবো। তো এত দূর অবধি তোমরা লিখে নাও, তারপরে আমরা সেটাতে যাই, ওকে। ঠিক আছে, আমি মিটিয়ে দিচ্ছি। এদিকটা থাকছে, এই জায়গাটা আমি মিটিয়ে দিচ্ছি। ঠিক, তাহলে আমরা এটা জেনেছি যে গ্যাসের অণুগুলি এলোমেলোভাবে ঘুরে বেড়ায়, ঠিক। তো এই যে গ্যাসের অণুগুলি এলোমেলোভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে, তখন কি ঘটনা ঘটে সেটা আমাদের জানতে হবে। তো এই যে গ্যাসের অণুগুলি রয়েছে না, এই গ্যাসের অণুগুলি ছোট্ট ছোট্ট অণু, গ্যাসের অণুগুলি খুবই ছোট ছোট অণু, এবং সেই গ্যাসের অণুগুলির একটা ছোট, মানে খুব ছোট হলেও তাদের কি ভর রয়েছে, কি ভর, যেটাকে সাধারণত ওজন হিসাবে আমরা বলি সচরাচর, বাট সেটাকে ওজন বলাটা ভুল, সেটা আমাদের বলতে হবে ভর, ঠিক। ভর, গ্যাসের অণুগুলির কি রয়েছে? ভর, যেটাকে ইংরেজিতে বলে মাস। তো গ্যাসের অণুগুলি রয়েছে ভর, গ্যাসের ছোট ছোট অণু যেগুলো এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে তাদের রয়েছে ভর, ঠিক। আর আরেকটা কথা তোমাদের বললাম যে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে মানে সেগুলো গতিশীল। গতিশীল যখনই আছে তখন তাদের থাকবে একটা বেগ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভেলোসিটি, ঠিক। ভর মানে মাস আর বেগ মানে ভেলোসিটি। তাহলে এই যে গ্যাসের অণুগুলি এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, ওদের ভর রয়েছে যেটা আমি এখানে লিখলাম, আর কি তারা গতিশীল, সেই কারণে তাদের বেগ রয়েছে, ভেলোসিটি লিখলাম। তো ভর আর বেগ যখন একসাথে থাকে না, তো সেটাকে আমরা ভরবেগ হিসাবে বলি। ভর আর বেগ, সেটাকে আমরা কি বলি? ভরবেগ, যেটা হয় যে এমভি, ঠিক। তো ভর আর বেগের গুণফল হচ্ছে ভরবেগ, বুঝলে? ভরবেগ কি? ভর আর বেগটাকে আমরা একসাথে বলি, সেটা হচ্ছে ভর আর বেগের গুণফলটা হচ্ছে ভরবেগ, ঠিক। যেমন 2 × 3 5 হয়ে যায়, 6 হয়ে যায়। তো সেরকমই ভর আর বেগের গুণফলের ফলে আমরা ভরবেগটা পাই, ঠিক। এই ভরবেগের কনসেপ্টটা থেকে আমরা ওই বলের কনসেপ্টে আসবো, ঠিক। তো আমরা কি দেখলাম যে অণুগুলি এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে। তো গ্যাসের পাত্রটা আবদ্ধ পাত্র, গ্যাসের পাত্রটা আবদ্ধ পাত্র, যখন আমরা গ্যাসটি পাত্রটাকে আবদ্ধ রাখবো, নইলে কি হবে, গ্যাসের মাসের পরিবর্তন হবে, মানে গ্যাসের ভরের পরিবর্তন হবে, গ্যাসের অণুগুলি বাইরে চলে আসবে, তখন গ্যাসের যে ভর সেটা পাল্টে যাবে। সেই জন্য আমরা যখনই নেব তখন আমরা আবদ্ধ পাত্র নেব, ঠিক। তাহলে যদি আমরা আবদ্ধ পাত্র নিই, তাহলে গ্যাসের অণুগুলি কোথাও বাইরে যেতে পারছে না বা বাইরের থেকে ভেতরেও আসতে পারছে না, তাহলে আমাদের ভরটা কি? ভরটা আমাদের অপরিবর্তিত থাকছে, মানে ভরটা কনস্ট্যান্ট, ভরের কোনো বদলি হচ্ছে না। কিন্তু গ্যাসের অণুগুলি যখন এলোমেলোভাবে ঘুরে বেড়ায় না, তখন তোমাদের বললাম যে নিজেদের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে ধাক্কা হয়। তো এই যখন ধাক্কা হয় তখন এদের কি, এর গতিশীল যে বেগ রয়েছে সেই বেগের পরিবর্তন ঘটে। কি হয় না, এই বেগের পরিবর্তন ঘটে, মানে বেগটা পাল্টে যাবে। ধাক্কা হলে কি, যদি আমি এখন ছুটে গিয়ে পুরো স্পিডে ছুটে যাই আর দেওয়ালের সাথে আমার ধাক্কা হয়ে যায়, আমার স্পিডটা কমে যাবে। বা কোনো গাড়ি যদি পুরো স্পিডে যাচ্ছে,
হঠাৎ করে কোনো অন্য একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, গিয়ে ধাক্কা হলো বা কোনো দেওয়ালের সাথে ধাক্কা হলো, তো গাড়ির স্পিড হঠাৎ করে কমে যাবে। তো সেরকমই ঘটনা ঘটে। বা এমনও হতে পারে যে ওদিক থেকে একটা গাড়ি পুরো স্পিডে আসছে, এদিক থেকে একটা গাড়ি স্লো স্পিডে যাচ্ছে, তখন যখন ধাক্কা হবে এই ছোটো গাড়িটা পুরো স্পিডে চলে যাবে, মানে ও কম স্পিডে আসছিল কিন্তু বেশি স্পিডে চলে গেল। তো সেরকমও ঘটনা ঘটতে পারে, মানে স্পিড কমতে পারে আবার বাড়তে পারেও। তো ঠিক সেই ঘটনাটা বাড়ুক বা কমুক, কিন্তু কি ঘটনাটি কি, মূল কথা কি, যে বেগের পরিবর্তন হচ্ছে। তো সেইটি যে বেগের পরিবর্তন হবে। এবার দেখো, যখন ভর তো পরিবর্তিত হচ্ছে না, কিছু না, ভর কনস্ট্যান্ট আছে, মানে ধ্রুবক আছে, বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো, যদি ভর কনস্ট্যান্ট আছে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে, যখনই বেগের পরিবর্তন হবে না, তখন এই ভর বেগেরও পরিবর্তন হয়ে যাবে। তোমাদের আমি কি বুঝলাম, যে 2 × 3 যখন হচ্ছে তখন আমাদের হচ্ছিল 6, কিন্তু যদি 3টা আমাদের 4 হয়ে গেল, তখন কি এটা আবার 6 থাকবে? না, এটা 6 থাকবে না। কি হয়ে যাবে? না, এটা হয়ে যাবে 8। ঠিক। এবার কি হবে না, যদি 4টা 3 ছিল প্রথমে, 3 জায়গায় যদি এটা 2 হয়ে যায়, তাহলে কি এটা আগে 6 ছিল, 6 কি থাকবে? এত থাকবে না, তখন এটা হয়ে যাবে 4। তাহলে কেমন পাল্টে হচ্ছে, যখন বেগের বদলি হচ্ছে তখন ভরবেগটা পাল্টে যাচ্ছে। তো ঠিক সেরকমই যখন বেগের পরিবর্তন হবে তখনই ভরবেগটারও পরিবর্তন হবে। এটা হচ্ছে পরিবর্তন হচ্ছে। ঠিক। তাহলে আমরা মূল কনসেপ্টটা কি পেলাম জানো? গ্যাসের অণুগুলি এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে এদের বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তনের কারণে ভরবেগের পরিবর্তন হচ্ছে, সেখান থেকে কি জানো, ভরবেগের পরিবর্তন থেকে আমরা বলের কনসেপ্ট আসে। বল কি না, বলের সংজ্ঞা জানো? বলের সংজ্ঞা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। বল বলে জিনিসটা কেমন? তো এই হচ্ছে কনসেপ্ট, ভরবেগের পরিবর্তন, মানে বেগটা পাল্টে যাচ্ছে তখন ভরবেগটা পাল্টে যাচ্ছে। আর যখন সময়ের সাথে ভরবেগ পাল্টে যায়, মানে এই যে বলছিলাম যেটা হার, ভরবেগের পরিবর্তনের হার, মানে সময়ের সাথে যখন ভরবেগ পাল্টে যায় তখন সেটাকে আমরা বলি বল। ঘটনাটা কি ঘটে গ্যাসের ক্ষেত্রে? গ্যাসের অণুগুলি যখন দেওয়ালে ধাক্কা মারে তখন ও একটা স্পিড নিয়ে যায়, ওর একটা ভরবেগ নিয়ে যায়। যখনই দেওয়ালে ধাক্কা পেলো ওর ভরবেগের পরিবর্তন হয়ে গেল। আর যে ভরবেগের পরিবর্তন হয় না, সেটাই বলে মানে পরিবর্তিত হয়ে যায় বলতে পারো। তখন সেইটাই মানে বল হিসাবে দেওয়ালের উপর ধাক্কাটা মারে। এই ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে যখন সময়ের সাথে এটা ঘটে, সময়ের সাথে। সময়ের সাথে ভরবেগের পরিবর্তন ঘটে, সেটাই হচ্ছে আমাদের বল। এইভাবে বলের কনসেপ্টটা আসে। আর বলটা যখন লম্বভাবে প্রযুক্ত হয় তখন সেটাকে আমরা বলি চাপ। এটা হচ্ছে লম্বভাবে, সেখান থেকে আসছে আমাদের চাপের কনসেপ্ট। তাহলে মূল কথা কি হলো না, আমাদের এখান থেকে শুরু হচ্ছে। ভর আর বেগ রয়েছে কার? না গ্যাসের অণুগুলির, কারণ সেগুলো এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে যখন আমরা দেখি কি বেগের পরিবর্তন আসছে, বেগের পরিবর্তনের ফলে ভরবেগের পরিবর্তন এলো। আর সময়ের সাথে যখন ভরবেগের পরিবর্তন হয় তখন সেটা বল হিসাবে আমরা দেখি। সময়ের সাথে ভরবেগের পরিবর্তন হচ্ছে বল, যেটা আমি এখানে লিখলাম, ভরবেগের পরিবর্তন হারকে বল বলে। তো সেই বলটা যখন লম্বভাবে প্রযুক্ত হয় দেওয়ালের উপর তখন সেটাকে আমরা বলি চাপ। তো এইভাবে গ্যাসের অণুগুলো চাপ প্রয়োগ করে কোথায়? না পাত্রের দেওয়ালের উপর। ঠিক। এই হচ্ছে আমাদের গ্যাসের চাপের কনসেপ্ট। পুরোটাই তোমাদের ক্লিয়ার করে দিলাম আমি। ঠিক। আগে বললাম যে ওইটা সিম্পল কনসেপ্টটা ছিল যে কীভাবে দেওয়ালে লাগছে এবং গ্যাস চাপ প্রয়োগ করছে। আর গ্যাস চাপ প্রয়োগের যে বলের কনসেপ্টটা, সেই বলের কনসেপ্টটা এখান থেকে আসছে ভরবেগ থেকে। ঠিক। বেগের পরিবর্তনের কারণে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনে হচ্ছে বল, সময়ের সাথে ভরবেগের পরিবর্তন হচ্ছে বল। আর সেই বল থেকে বল যখন লম্বভাবে প্রযুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে চাপ। ঠিক। এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এতদূর অবধি মানে গ্যাসের চাপের কনসেপ্ট আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এইবার আসছে একটা ব্যাপার, যে গ্যাসের চাপকে আমাদের পরিমাপ করতে হবে, মেজার করতে হবে। গ্যাসের চাপকে পরিমাপ করতে হলে আমাদের কি করতে হবে? জানতে হবে কিভাবে পরিমাপ করব। আর পরিমাপ করার জন্য আমাদের যেমন ধরে নাও, যদি আমরা একটা কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করব, কোনো টেবিলের দৈর্ঘ্য বা কোনো খাতার দৈর্ঘ্য বলতে পারো, সেই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের কিসের দরকার হয়? স্কেলের। ঠিক। স্কেলের মধ্যে কী লেখা থাকে? সেন্টিমিটার স্কেল থাকে, সাধারণত আমরা সেন্টিমিটার স্কেলেই প্রয়োগ করি। তো সেই সেন্টিমিটারটা হচ্ছে কি একটা একক, সেই এককটা আমাদের চাই কোনো জিনিসকে পরিমাপ করার জন্য। তেমনি গ্যাসের চাপটাকে পরিমাপ করার জন্য কিন্তু আমাদের একক চাই, সেই একক থেকে আমরা গ্যাসের চাপটা পরিমাপ করতে পারবো। ঠিক।
গ্যাসের চাপ পরিমাপ করার একটা এক্সাম্পল তোমরা বাস্তব জীবনে তোমাদের মধ্যে কি জানা আছে যদি বলতে পারো। আমি একটা বলি, গাড়ি দেখেছো, গাড়ির টায়ার রয়েছে। অনেক সময় কি হয় না, গাড়ির টায়ারের যে প্রেশার থাকে, যেটা বলে চাপ, গাড়ির টায়ারের ভিতর কি থাকে, গ্যাস থাকে। সেই গ্যাসের চাপটাকে অনেক সময় মেজার করতে হয়। যদি সাইকেলের টায়ারের হাওয়া কম থাকে, তখন প্রেশারটা কম থাকে, তখন একটু চালাতে অসুবিধা হয়। সেই জন্য আমরা অনেক সময় কী করি, তাতে হাওয়া দিই এবং গ্যাসটা বাড়িয়ে দিই, চাপটা প্রেশারটা ঠিক থাকে, তখন চালাতেও ভালো হয়। তো সেরকমই গাড়ির যে প্রেশার থাকে না, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, সেজন্য গাড়ির টায়ারের যে প্রেশার থাকে সেটাকে আমাদের মেজার করতে হয়। সেই মেজার যন্ত্রটাকে বলে হয় প্রেসার গেজ। সেটাকে দিয়ে আমরা গ্যাসের যে পিএসআই এককে সেটাকে মেজার করা হয়, যে গ্যাসের চাপ কত রয়েছে। সেই গ্যাসের চাপ থেকে যদি আমরা ঠিকঠাক মেনটেন করে চলি, তাহলে কি সাধারণত অ্যাক্সিডেন্ট হবে না, বা মাইলেজটা ঠিকমতো পাওয়া যাবে যদি গ্যাসের টায়ারের প্রেশারটা আমরা ঠিকমতো রাখি তাহলে। তো সেই কারণে আমাদের গ্যাসের চাপটা পরিমাপ করা অনেক সময় প্রয়োজন হয়ে যায়। আর যদি তোমরা সায়েন্সে পড়বে, তাহলে গ্যাসের চাপটাকে আমাদের পরিমাপ করতে ভালো করে জানতে হবে, কারণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা। তো সেই গ্যাসের চাপের যে মানে মেজার করার যে ইউনিট বা একক, সেই একক সম্বন্ধে এবার আমি তোমাদের বলি ছোট্ট করে। আমরা দুটো একক মেজার করার জন্য দুটো আমরা যে ব্যবহার করি পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। তো দুটো এককেই গ্যাসের চাপের যে একক সেগুলো আমরা জানব। দুটো পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। এটাকে বলে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এসআইটার পুরো নাম আমরা বলতে পারবো না, এসআইটাকে আমরা আছে। তো এটাকে সাধারণত আমরা কোথা থেকে আসে না, এটাকে এমকেএস পদ্ধতি বলে। এটাকে অন্য আরেকটা নাম এমকেএস, মিটার কিলো সেকেন্ড। মিটার কিলো সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটারটাও একটা দৈর্ঘ্যের একক, মিটারটাও দৈর্ঘ্যের একক, গ্রামটা হচ্ছে ভরের একক, কিলোগ্রামটা হচ্ছে ভরের একক। আর সিজিএসে এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড। তো এইভাবে এসআই আর সিজিএস মানে দুটো ইয়েটা আসে এককের পদ্ধতি। তো গ্যাসের চাপের কনসেপ্ট আসছে এখান থেকে, ঠিক। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, পি সমান এফ বাই এ। তো তাহলে এটার একক যদি আমাদের জানতে হয়, পি মানে চাপ, চাপের একক যদি আমাদেরকে জানতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে বলের একক আর এরিয়া। এফ মানে হচ্ছে ফোর্স, ফোর্স মানে বল, বলের একক আমাদের জানতে হবে, আর সাথে আমাদের জানতে হবে ক্ষেত্রফলের একক। বল আর ক্ষেত্রফলের একক জানলেই আমরা চাপের এককটা পেয়ে যাব, যেমনটা এখানে যেটা ফর্মুলা থেকে আছে। বলের একক আর ক্ষেত্রফলের একক পেলে আমরা চাপের একক পেয়ে যাব। তো তাহলে যদি আমরা সিজিএস পদ্ধতিতে আমরা এককটা পেতে চাই, তাহলে সিজিএস পদ্ধতিতে বলের এককটা আমাদেরকে জানতে হবে, আর এরিয়ার এককটা আমাদের জানতে হবে সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে জানতে হলে বলের এককটা আমাদের এসআই জানতে হবে, আর ক্ষেত্রফলের এককটা আমাদেরকে এসআই জানতে হবে। এফ মানে হচ্ছে ফোর্স, আর এ মানে হচ্ছে এরিয়া, ঠিক। আর পি মানে হচ্ছে প্রেসার, ঠিক। তো এই হচ্ছে ফোর্স, এরিয়া আর প্রেসার। তো তাহলে আমাদেরকে পিটা পেতে গেলে আমাদের কি করতে হবে না, এফ আর এটা পেতে হবে, ঠিক। তাহলে সিজিএস পদ্ধতিতে ফোর্স মানে বলের একক কি, এটা হচ্ছে বল, ক্ষেত্রফল, আর এটা হচ্ছে চাপ। তাহলে সিজিএস এ বলের একক কি, সিজিএস এ বলের একক হচ্ছে ডাইন। এরিয়ার একক, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, আর এরিয়ার একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সিজিএসে বলের একক ডাইন, এরিয়ার একক সেন্টিমিটার স্কোয়ার, আর এসআইতে বলের একক হচ্ছে নিউটন, আর এরিয়ার একক হচ্ছে এটা হচ্ছে নিউটন, বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে। আর এটা হচ্ছে এরিয়া, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। এটাকে আমরা এসআই মিটার স্কোয়ার, কারণ এটার নাম ছিল এমকেএস পদ্ধতি। এম ফর মিটার, ওই জন্য মিটার স্কোয়ার। সি ফর সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক। তো তাহলে সিজিএস পদ্ধতিতে পি সমান এফ বাই এ। তাহলে এখানে চাপ গ্যাসের চাপ পি, এর এককটা হবে তাহলে এফ বাই এ। এফ ডাইন, এ সেন্টিমিটার স্কোয়ার, তাহলে হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বা এটাকে তোমরা এইভাবে আমরা লেখার সময় লিখি একটা লাইনে লিখতে হলে, বা তোমরা এটাকে এভাবেও লিখতে পারো, ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার, ঠিক। কিন্তু আমরা সাধারণত এটাকে এইভাবে লিখি,
ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এইভাবে। আর এসআই তাহলে কি হবে, এসআই হবে F/A। F হচ্ছে নিউটন, এ হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এসআই। আর সিজিএস হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সিজিএস এবং এসআই দুটো পদ্ধতিতে আমরা গ্যাসের চাপের একক পেয়ে গেলাম। এবার এই গ্যাসের চাপের এককগুলোকে প্রয়োগ করে অঙ্ক আছে তোমাদের, ছোট্ট ছোট অঙ্ক, খুব সহজ সহজ অঙ্ক বুঝিয়ে দেবো, তখন সেগুলো খুব সহজ লাগবে তোমাদের। এমনিতে একটা ভয় থাকে যে অঙ্কগুলো, সেটা আবার ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক, ডিফিকাল্ট মনে হয়, কিন্তু সেগুলো ডিফিকাল্ট নয়, জানলে খুবই সোজা, এবং সেগুলো সহজভাবে আমি বুঝিয়েও দেবো তোমার, ঠিক। তো এই হচ্ছে, তাহলে সিজিএস পদ্ধতিতে গ্যাসের চাপ মেজার করার ইউনিটও আমরা পেয়ে গেলাম, আর এসআইতে গ্যাসের চাপ মেজার করে ইউনিটও আমরা পেয়ে গেলাম। তো আজকের লেকচার এই পর্যন্তই। এরপর আমরা নেক্সট যেটা যাব, সেখানে গ্যাসের চাপ কিভাবে মেজার করা যায় সেই যন্ত্র সম্বন্ধে পড়ব, ঠিক। ম্যানোমিটার বা ইউটিউবের মতো একটা ইয়ে আছে, টিউব, যেটাতে আমরা এটা মেজার করতে পারি, যেটাতে পারদ ব্যবহার করা হয়। তো সেই মেজারমেন্ট করার যে যন্ত্র, সেই যন্ত্রটা সম্বন্ধে এর নেক্সট লেকচারে আমরা জানবো। তো আজকের লেকচারে যেটা হয়ে গেল সেটাকে ভালো করে একবার লিখে নিয়ে প্র্যাকটিস করো এবং রিভিশন করো, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আর এর আগে যে গ্যাসের আয়তন সম্বন্ধে পড়লাম সেটাও, যাতে গ্যাসের আয়তন এবং চাপ কনসেপ্টটাকে ভালোভাবে ক্লিয়ার করে নাও, তাহলে এর পরের যে অংশ সেটাকে খুব সহজভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে বাই।